তাহলে দেখো আজকে আমাদের টপিক হলো এন্টেরো পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি। এন্টেরো পিটুইটারি থেকে কি করণীয়, পোস্টেরিয়র পিটুইটারি থেকে কি করণীয়। তার আগে আর একটা টপিক আছে হাইপোথ্যালামাস। আমরা কিন্তু নর্মালি জানি হাইপোথ্যালামাসটা কিসের পার্ট। হাইপোথ্যালামাসটা আমাদের ব্রেইনের পার্ট কিন্তু, হ্যাঁ, হাইপোথ্যালামাসটা ব্রেইনের পার্ট। তো আমাদের হাইপোথ্যালামাস একটা ব্রেইনের পার্ট, আর হাইপোথ্যালামাসটার সাথে নিচের দিকে কার কানেকশন আছে দেখো, হাইপোথ্যালামাসটা কানেক্টেড, সরাসরি কানেক্টেড। দেখো এটা একটা বেসিক কথা, এটা দিয়ে শুরু করতেছি। হাইপোথ্যালামাসটা সরাসরি কানেক্টেড হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে আর পোস্টেরিয়র পিটুইটারির সাথে। পোস্টেরিয়র পিটুইটারির সাথে কানেকশন, এটাকে আমি একটু এখানে দেখাইছি। দেখো হাইপোথ্যালামাসটাকে আমরা বলতাম না মাস্টার গ্ল্যান্ড, এই কথাটা তো আমাদের জানা। হাইপোথ্যালামাসটাকে মাস্টার গ্ল্যান্ড বলে, মাস্টার গ্ল্যান্ড। হাইপোথ্যালামাস ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড। কেন মাস্টার গ্ল্যান্ড? কারণ সে সব নিচের সবগুলোকে নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু আগের দিনে শিখছিলাম ফার্স্ট আইটেমে যে হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটার পরেই আমাদের যে গ্ল্যান্ডটা আছে সেটা হচ্ছে হলো পিটুইটারি, তাই না? তাহলে পিটুইটারি আবার দুইটা হয়, এই যে দেখো লালটা একরকম আর এই যে নীলটা একরকম। লালটাকে বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা সামনের দিকে থাকে, আর পিছনেরটা পোস্টেরিয়র পিটুইটারি, পিপি দিয়ে লিখছি আমি, হ্যাঁ। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি আর অ্যান্টেরিয়র পিটুইটারি। এখন এই হাইপোথ্যালামাসটা অ্যান্টেরিয়র পিটুইটারিটাকে নিয়ন্ত্রণ করে, পোস্টেরিয়র পিটুইটারিটাকে নিয়ন্ত্রণ করে। অ্যান্টেরিয়র পিটুইটারিটাকে নিয়ন্ত্রণ করে, জাস্ট নামগুলো এখন একটু শেখো। অ্যান্টেরিয়র পিটুইটারিটাকে সে নিয়ন্ত্রণ করে কি দ্বারা? অ্যান্টেরিয়র পিটুইটারিটাকে সে নিয়ন্ত্রণ করে একটা নালী দ্বারা, রক্তনালী দ্বারা। এটা রক্তনালী, দেখো ব্লাড যাচ্ছে এটা দিয়ে, ব্লাড দিয়ে সে নিয়ন্ত্রণ করে। তাহলে কথা দাঁড়াইলো হাইপোথ্যালামাস ইজ কন্ট্রোলড অ্যান্টেরিয়র পিটুইটারি বাই এ ব্লাড ভেসেল, নাম কি সেটা পরে। আর এই হাইপোথ্যালামাস আবার এই যে পোস্টেরিয়র পিটুইটারি যেটা, এটাকে কন্ট্রোল করে কি দ্বারা? এটাকে নিয়ন্ত্রণ করে সে একটা নার্ভ দিয়ে, কি দিয়ে? নার্ভ দিয়ে, স্নায়ু দ্বারা নিয়ন্ত্রণ করে। এইটা হচ্ছে একটা বেসিক কথা, কথাটা একটু মনে রাখা লাগবে যে হাইপোথাইরয়েড ইজ কন্ট্রোল অ্যান্টেরিয়র পিটুইটারি বাই ব্লাড ভেসেল, আর হাইপোথ্যালামাস ইজ কন্ট্রোলড পোস্টেরিয়র পিটুইটারি বাই নার্ভ। ওকে, আচ্ছা, এই কথাটা দিয়ে আমরা শুরু করলাম এখানে। দেখো তাহলে এই যে পিটুইটারি হরমোন ইজ কন্ট্রোল, আমাদের আজকের টপিকটাই এমন ছিল। দেখো পিটুইটারি হরমোন এন্ড দেয়ার কন্ট্রোল বাই হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস তাদেরকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে কিছুক্ষণ আগে শিখলাম। অ্যান্টেরিয়রটা এই যে এখানে নিচের দিকে আসো। এখন দেখো এখানে লেখা আছে পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড রিলেশন বিটুইন দ্য হাইপোথ্যালামাস, এই রিলেশনটা আমি শিখাইলাম। তাহলে হচ্ছে হলো অ্যান্টেরিয়র, এই যে এটা কয়টা পিটুইটারিটা আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, একটা অ্যান্টেরিয়র আর একটা পোস্টেরিয়র। ওকে, তাহলে পিটুইটারি গ্ল্যান্ড যেখানে থাকে আমাদের শরীরে, পিটুইটারি গ্ল্যান্ড যে জায়গাটাতে থাকে ওইটাকে বলা হয় হাইপোফাইসিস। কি বলা হয়? হাইপোফাইসিস। এটা মনে রাখা লাগবে। দেখো হাইপোফাইসিস শব্দটা শুনলে তোমার মনে হতে পারে এপিফাইসিস শব্দটার কথা। এপিফাইসিস। এপিফাইসিস মানে কি ছিল? আমাদের হাড্ডির মধ্যে একটা জায়গা ছিল, ফাইসিস মানে অল্প বা আলাদা, এপি মানে কি ছিল বলো তো? এপি মানে উপরে, মানে হাড্ডিতে একটা উঁচু জায়গাকে বলা হয় এপিফাইসিস। এই যে আমাদের যে নিচের দিকে চিত্রটা দেখাচ্ছে না, চিত্রটাতে যে হাইপোফাইসিসটা আমরা দেখতে পাচ্ছি, এই যে যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি আর পোস্টেরিয়র পিটুইটারি এটা দেখতে পাচ্ছি, এই দুইটা আমাদের বেজ অফ দ্য স্কাল আছে না, বেজ অফ দ্য স্কালের, এটা ধরো বেজ অফ দ্য স্কাল, ওইটার মধ্যে এরকম একটা গর্ত থাকে। এই গর্তটার মধ্যে এই অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি থাকে। তাহলে এই গর্তটার নাম কি? এই গর্তটার নাম হচ্ছে হলো হাইপোফাইসিস। বুঝছো? তাহলে হাইপোফাইসিসে থাকে, জাস্ট এই নামটা জানলেই চলবে যে এটার লোকেশন হাইপোফাইসিসে। হাইপোফাইসিস মানে একটা হাড্ডির নিচে। কথাটা এখানে লেখা আছে শুরুতে যে পিটুইটারি ইজ কল্ড হাইপোফাইসিস গ্ল্যান্ড, কারণ এটা যে হাইপোফাইসিসে থাকে তাই। আচ্ছা, ওকে। তারপরে কি আছে? তারপরে যেটা সেটা হচ্ছে হলো এটা একটা স্মল গ্ল্যান্ড, এগুলো অ্যাজ ইউজুয়াল কথা, স্মল গ্ল্যান্ড, এটা ডায়ামিটার গুলো লেখা আছে 1 সেন্টিমিটার, এগুলো জিজ্ঞেস করবো না কখনো। এখন এটা আবার ওই যে বললাম না কিছুক্ষণ আগে যে এটা কানেক্টেড থাকে, এই যে হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড থাকে। কি দ্বারা কানেক্টেড থাকে? পিটুইটারি গ্ল্যান্ড। এই যে আগের চিত্রটাই দেখাই, যেটা বললাম না যে এখানে দুইটা জিনিস দ্বারা কানেক্টেড, এক হচ্ছে পোস্টেরিয়রটা নার্ভ দ্বারা আর অ্যান্টেরিয়রটা ব্লাড ভেসেল দ্বারা। কিছু হোক, এটা একটা রাস্তা, তো ট্রাক, ট্রাক বা রাস্তা না, এই রাস্তাটাকে একটা অপর নাম দিছে। দেখো এখানে কি নাম সেটা, এটাকে বলতেছে হলো হাইপোফাইশিয়াল স্ট্রাক। কি বলে এটাকে? হাইপোফাইশিয়াল স্ট্রাক। মানে পিটুইটারি আর হাইপোথ্যালামাস যে রাস্তা দ্বারা কানেক্টেড থাকে, ওই রাস্তাটার নাম হচ্ছে হাইপোফাইশিয়াল স্ট্রাক বা পিটুইটারি স্ট্রাক। হ্যাঁ, এটা কথা, আর কিছু না, এখন কিছু না, এই কথাটা এখানে লেখা আছে।
আচ্ছা বুঝলাম। তারপরে দেখো দেখা যাচ্ছে এন্ট্রোপিটিউটারির একটা অপর নাম দেয়া আছে। এন্ট্রোপিটিউটারির অপর নাম কি দেখো, এন্ট্রোপিটিউটারি ইজ কল্ড এডিনো হাইপোফিসিস। তাহলে দেখো এখানকার শব্দ হচ্ছে এন্টেরিয়র পিটুইটারি। পিটুইটারি মানে তো হাইপোফিসিস, এন্টেরিয়রটাকে বলা হচ্ছে এডিনো। এ ফর দেখো এডিনো, মনে থাকবে এখন। তাহলে এন্টেরিয়রটাকে কি বলা হয়? এডিনো হাইপোফিসিস বলে। কেন এডিনো হাইপোফিসিস বলা হচ্ছে? কারণ আমরা বললাম না এটার সাথে ব্লাড ভেসেলের কানেকশন আছে। ব্লাড ভেসেলে রসক্ষরণ করে কারা? গ্ল্যান্ড না? গ্ল্যান্ড, গ্ল্যান্ড, গ্ল্যান্ডকে এডিনো বলা হয়। এডিনো মানে গ্ল্যান্ড কিন্তু, হ্যাঁ। তাহলে এডিনো ইজ কল্ড গ্ল্যান্ড, যেহেতু অ্যান্টেরিয়রটা ব্লাডে রক্তক্ষরণ করে, তাই অ্যান্টেরিয়রটাকে বলা হয় এডিনো হাইপোফিসিস। আর যদি কিছু মনে না থাকে তাহলে মনে রাখবো অ্যান্টেরিয়র এপিফাইসিস, অ্যান্টেরিয়র পিটুইটারি ইজ কল্ড এডিনো হাইপোফিসিস। এ মিলবে দেখো, মিলতেছে না? তাহলে অ্যান্টেরিয়রটাকে বলা হয় এডিনো হাইপোফিসিস, আর পোস্টেরিয়রটা কার সাথে কানেক্টেড? নিউরনের সাথে না, তাই এটাকে বলা হয় নিউরো হাইপোফিসিস। জাস্ট অপর নাম যেটা লাগবে। তারপরে দেখো লেখা আছে এই অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র পোর্শনের মাঝে একটা উঁচু জায়গা থাকে, এটাকে বলা হয় পার্স ইন্টারমিডিয়েটা। এগুলো লাগবে না, আর কিছু লাগতেছে না এখানে। জাস্ট অ্যাজ ইউজুয়াল বেসিক কথাগুলো, যে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে। নর্মালি পিটুইটারি হাইপোফিসিসে থাকে। অ্যান্টেরিয়রটা কোথায় থাকে, পোস্টেরিয়রটা কোথায় থাকে, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কিভাবে কানেক্টেড, অ্যান্টেরিয়র একটা অপর নাম আছে, পোস্টেরিয়র একটা অপর নাম আছে, শেষ। আচ্ছা, এখন এই অ্যান্টেরিয়র থেকে কিছু হরমোন ক্ষরণ হবে, পোস্টেরিয়র থেকে কিছু হরমোন হবে। অ্যান্টেরিয়র থেকে হরমোন ক্ষরণ হয় 6টা, পোস্টেরিয়র থেকে হরমোন ক্ষরণ হয় 2টা। এই হরমোনগুলোর নাম কি এবং এগুলোর কাজ কি, এটা আমাদেরকে জিজ্ঞেস করবে। এই যে দেখো এখানে মার্ক করা আছে যে 6টা হরমোন আসে কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। আর 2টা ইম্পর্টেন্ট হরমোন আসে কোথা থেকে? পোস্টেরিয়র পিটুইটারি থেকে। এখন কথা হচ্ছে এই 6টার মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট? 6টা কি বেশি ইম্পর্টেন্ট, অ্যান্টেরিয়র গুলো বেশি ইম্পর্টেন্ট না পোস্টেরিয়র গুলো? এখানে বইয়ে বলছে দেখা যায় বেশি মোস্ট ইম্পর্টেন্ট গুলা, এই যে ইম্পর্টেন্ট কোনগুলো? ইম্পর্টেন্ট হচ্ছে এই যে পোস্টেরিয়রের 2টা, সামনের দিকের 6টা এগুলো ইম্পর্টেন্ট, তবে ইলেকট্রোলাইজার ইম্পর্টেন্ট, এই আর কিছু না। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি থেকে 6টা হরমোন, আর পোস্টেরিয়র থেকে 2টা হরমোন করানো। এখন এটা কিন্তু পরীক্ষায় আসবে, ভাইভাতে জিজ্ঞেস করবে যে এই যে 6টা হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি করানো, হরমোনগুলোর নাম বলো। হ্যাঁ, হরমোনগুলোর নাম বলো, এবং এটার হলো কি কি কাজ করে, কে কি কাজ করে, এগুলোর কাজগুলো বলতে বলবে। তাহলে দেখো উপর থেকে আসবে। তাহলে উপর থেকে গ্রোথ হরমোন, আমরা বলি না মেন্টাল গ্রোথ, তাহলে গ্রোথ হরমোন। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গলা থেকে উপর থেকে ব্রেন থেকে যদি নিচে নামো, 2 নম্বরে নামে বাবা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এখান থেকে সব স্টিমুলেটরি হরমোন আসে। কি হরমোন? স্টিমুলেটরি হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে 3 নম্বরে কি বাবা? 3 নম্বরে বাবা থাইরয়েডের নিচেই নামলে বাবা প্রোল্যাক্টিন হরমোন। এটা হচ্ছে হলো এই যে ব্রেস্টের ডেভেলপমেন্ট করে, মেমোরি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট করে। তারপর যেটা বাবা, সেটা হচ্ছে কিডনি পাবা অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। আচ্ছা, এবার লেখার থেকে মার্ক করা বেশি ভালো। একটা গ্রোথ হরমোন পাওয়া যাবে সবার আগে। এই যে 6টার নাম শিখতেছি আমরা, একটা গ্রোথ হরমোন, একটা হচ্ছে অ্যাড্রেনো কর্টিকোট্রপিক হরমোন, একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, একটা হচ্ছে হলো, এগুলো তো মিশাইতে হবে, প্রোল্যাক্টিন, আর হচ্ছে হলো এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে হলো লুটিনাইজিং হরমোন। টোটাল এখানে 6টা হরমোন আছে কিন্তু। তাহলে এন্টেরিয়র পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলোর নাম বলো, এভাবে নাম জিজ্ঞেস করবে। তো যখন বলবে 6টা বলার সময় একটু কৌশলে বলতে হবে। তাহলে মাথার উপর থেকে শুরু করবে। তাহলে সবার উপরের দিকে সরাইলে কি আছে? ব্রেন আছে। ব্রেন মানে গ্রোথ হরমোন, শেষ। 2 নম্বর, গলা থেকে মাথা থেকে একটু নিচের দিকে নামলে কি আছে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড আছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে একটু নিচের দিকে নামলে ব্রেস্ট আছে, সেটা হলো প্রোল্যাক্টিন হরমোন। তারপরে একটু নিচের দিকে নামলে কিডনি আছে। কিডনি মানে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রেনাল কর্টেক্স আছে না, ওখান থেকে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক। ওই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক মানে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সকে স্টিমুলেশন দেবে। আর দ্য লাস্ট ওয়ান হচ্ছে হলো নিচের দিকে নামে তো গোনাড আছে। গোনাড মানে লুটিনাইজিং হরমোন, আর একটা হচ্ছে ফলিকল। এই যে ফিমেল বডিতে ফলিকল স্টিমুলেটিং, ফলিকল তৈরি হয় না, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখন এগুলো কাজ কি? নর্মালি দেখো এখানে এগুলা ডিটেলসে আবার আলোচনা হবে। গ্রোথ হরমোনের নর্মাল কাজ কি? গ্রোথ অফ দ্য এন্টায়ার বডি এফেক্টিং দ্য প্রোটিন ফরমেশন এন্ড মাল্টিপ্লিকেশন, মানে দেহকে বৃদ্ধি করবে। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ কি হবে দেখো। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রেনাল কর্টেক্স যেটা আছে, ওখানকার হরমোনগুলো বাড়াই দেবে। ওগুলা হরমোনের কাজ কি? কিডনি থেকে আসা হরমোনগুলোর কাজ হচ্ছে এই যে প্রোটিন ফ্যাট আর গ্লুকোজ মেটাবলিজম। সরাসরি অ্যাড্রেনাল কর্টেক্সের এগুলার কাজ কি? একটাই কাজ, সেটা হচ্ছে মেটাবলিজম, গ্লুকোজ লিপিড
আর ফ্যাটের মেটাবলিজম করায় ওদের কাজ, বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা তো বোঝো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? থাইরক্সিন আর ট্রাইআইডোথাইরক্সিন রিলিজ করা এদের প্রধান কাজ। জাস্ট নামগুলো কাজগুলো তো নামের সাথে মিলেছে। প্রোল্যাকটিনের কাজ কি? দেখো ল্যাকটোজ আছে না, তাহলে এটা হলো মেমোরি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট করবে আর মিল্ক প্রোডাকশন করবে ডিউরিং দ্য প্রেগনেন্সির পর। আর হচ্ছে দুইটা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ কি হবে? ওভারিজকে স্টিমুলেশন দেবে ওভারিকে। আর হচ্ছে লুটিনাইজিং হরমোন, ওটাও ওভারিজকে স্টিমুলেশন দেবে, আবার টেস্টিসকেও দিবে এবং তাদের সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটিগুলোকে নিয়ন্ত্রণ করবে। গেল, এটা হচ্ছে এন্ট্রোপিটিউটারি। এটা ভাইবার সময় জিজ্ঞেস করবে, নামগুলো বলো হরমোনগুলোর উইথ ফাংশন। তোমার ওই যে গাইডে আছে দেখবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে কি, যে ওই যে মেজর যে 2 হরমোন ছিল পোস্টেরিয়র পিটুইটারি থেকে আসছিল, কি কি সেই হরমোন দুটার নাম? একটা হরমোনের নাম ছিল অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর একটা নাম ছিল অক্সিটোসিন। এটা তো জানো অ্যান্টিডাইউরেটিকের অপর নাম কি? অ্যান্টিডাইউরেটিক হরমোনের অপর নাম হলো ভ্যাসোপ্রেসিন। কেন ভ্যাসোপ্রেসিন? ভ্যাসোপ্রেসিন শব্দটা হচ্ছে ভ্যাসেল প্রেস করে মানে সংকোচন করা, ভ্যাসো মানে ভেসেল, ভেসেল মানে শিরা ধমনী, ভেসেল প্রেস করলে ব্লাড প্রেশার বাড়ে, তাহলে ব্লাড প্রেশার রেগুলেশন করে এরা। আর হচ্ছে অ্যান্টিডাইউরেটিক মানে তো বুঝছো যেটা মূত্রবর্ধক, মূত্র বের হয়ে যাইতে দেয় না। এই যে আমাদের যে রেনালের যে নালীগুলো আছে না, কিডনির যে নালীগুলো, এগুলো দিয়ে যখন মূত্র যাচ্ছিল তখন এখানে রিঅ্যাবজর্পশন হচ্ছিল না, রিঅ্যাবজর্পশন করতেছিল, কিন্তু এরকম রিঅ্যাবজর্পশন করতেছিল। এই এডিএস যা কি করে দেয়? এডিএস গে এই রিঅ্যাবজর্পশনের পরিমাণটা বাড়ায় দেয়। রিঅ্যাবজর্পশনের পরিমাণ বাড়লে ইউরিন কম বের হবে। ইউরিন কম বের হওয়াকেই তো বলা হয় অ্যান্টিডাইউরেসিস। ডাইউরেসিস মানে মূত্র বের হয়ে যাওয়া বেশি, অ্যান্টিডাইউরেসিস মানে মূত্র কম বের হওয়া। তো এটা দেখো এর কাজ আছে। তো মূত্র যদি কম বের হয় তাহলে ইউরিনটা কি কনসেন্ট্রেশন হবে না কম হবে? এই যে দেখো, কন্ট্রোল দ্য রেট অফ দ্য এক্সক্রিশন অফ দ্য ইউরিন, দাস দ্য হেল্প দ্য কন্ট্রোল অফ দ্য ওয়াটার কনসেন্ট্রেশন অফ দ্য বডি ফ্লুইড। এটা এর ফাংশন। এটা আমাদের ফাংশনটা কিছু না, অ্যান্টিডাইউরেটিক। এটা খালি মনে রাখা লাগবে যে পোস্টেরিয়র পিটুইটারি পিপি থেকে কি কারণ হচ্ছে, একটা হচ্ছে হলো অ্যান্টিডাইউরেটিক আর একটা হচ্ছে হলো এই যে অক্সিটোসিন। এখন বলো অক্সিটোসিনের কাজ কি? অক্সিটোসিনের কাজটা তো ইম্পর্টেন্ট, এটা আমরা নবম দশম শ্রেণী থেকে শিখে গেছি। অক্সিটোসিনের কাজ হচ্ছে, এক নম্বর কাজ কি অক্সিটোসিনের? এক নম্বর কাজ হচ্ছে হলো এটা মিল্ক প্রোডাকশন করে। কি প্রোডাকশন করে? মিল্ক প্রোডাকশন করে ডিউরিং দ্য সাকিং। বাচ্চা হওয়ার পর এটা মিল্ক প্রোডাকশন করে। আর ভেরি ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে ডিউরিং দ্য ডেলিভারি এই অক্সিটোসিন ইউটেরাসকে কি করে দেয়? ইউটেরাসকে সংকোচন করে দেয়, ফলে বাচ্চা বের হয়ে আসে। এই দুটো ইম্পর্টেন্ট কাজ। এগুলো একটা গ্রস কথা, তাহলে ডিটেলস আমরা শিখবো এখন, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। এখন দূর বুঝছো আশা করি। এখন এখানে দেখো একটা হেডিং দেওয়া আছে, বড় করে একটা হেডিং দেওয়া আছে আমাদের গাইডলাইনে। সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে আমাদের 6টা হরমোন ক্ষরণ হলো। কয়টা হরমোন? 6টা হরমোন আসছে না? 6টা হরমোন যে ক্ষরণ হলো, হরমোন তো নিশ্চয়ই কোনো কোষ থেকে ক্ষরণ হয়েছে। এখন কথা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে কয় ধরনের কোষ আছে যারা এই রসগুলো ক্ষরণ করলো? এই হরমোন 6টা ক্ষরণ করছে 5 ধরনের সেল। এটাও ভাইবার টপিক, ভাইবাতে ধরবে যে এই 5টা কোষের নাম বলো আর 5টা কোষ থেকে নিঃসৃত ওই হরমোনগুলোর নাম বলো, কোন কোষ থেকে কোন হরমোনগুলো ক্ষরণ হয়। আচ্ছা, এটা পেজ শেষ, পরের পেজটা তাহলে দেখো এখানে একটা চিত্র দেয়া আছে, ওই যে চিত্রটা বুঝাইলাম। যদি ওই কথাগুলো ওইদিকের যদি যখনই জিজ্ঞেস করবে 6টা হরমোনের নাম বলো, এন্ট্রোপিটিউটারি থেকে আচ্ছা সংক্ষেপে লিখতেছে এপি। এপি থেকে নিঃসৃত 6টা হরমোনের নাম বলো। এন্ট্রোপিটিউটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত 6টা হরমোন। তাহলে তুমি শুরু করবা মাথা থেকে। তাহলে মাথা থেকে মানে গ্রোথ হরমোন। 2 নম্বরের নিচের দিকে নামলে থাইরয়েড পাওয়া যাবে, তার মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তারপরে নিচের দিকে নামলে আমরা ব্রেস্ট পাবো, প্রোল্যাক্টিন, এটা 3 নম্বর। 4 নম্বরে আরেকটু নিচের দিকে নামলে আমরা কি পাবো? অ্যাড্রেনাল কর্টেক্স। এই দেখো কর্টিকোট্রপিন অ্যাড্রেনাল কর্টেক্সে যায়। অ্যাড্রেনাল কর্টেক্স গিয়ে আবার কি করে? এই কাজগুলো ওখানে লেখা আছে দেখো। অ্যাড্রেনাল কর্টেক্স হলো গ্লুকোজ লেভেলটা বাড়ায় আমাদের শরীরে। ওই যে বললাম না গ্লুকোজ মেটাবলিজমের সাথে কর্টেক্সের ইয়াগুলো জড়িত। গ্লুকোজ যদি বাড়ে তাহলে ইনসুলিন সিক্রেশন বাড়ি যাবে প্যানক্রিয়াস থেকে, এটা ওই দিকের ওটা কাজ। এটা কিডনিতে গেল। তারপরে কিডনির নিচে নামে এই যে ওভারি পাওয়া যাবে। ওভারিতে কাজ করে ফলিকল বাড়ানোর জন্য। এই যে এই ছোট ছোট জিনিসগুলো তো ফলিকল, এই যে এই জিনিসগুলো তো ফলিকল। তাহলে ফলিকল বাড়ানোর জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর এই যে লুটিয়াল ফেজটাকে কন্ট্রোল করার জন্য কি জানো লুটিনাইজিং করার জন্য ওই যে লুটিনাইজিং হরমোন। এই নাম 6টা এখানে জাস্ট চিত্রায়ন করা আছে। তুমি যখন গাইডলাইন থেকে পড়বা তখন তো দাগা বসাবে। যখন আইটেমের সময় পড়বা পেজ গাইডটা যদি ছেড়ে থাকো তাহলে এখান থেকে জাস্ট এই নাম কয়টা দেখো, 1 2 3 4 5 6টা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে এই যে এখানে নিচের দিকে দেখো দেয়া আছে যে হলো এদের ফাংশন গুলো। তো ফাংশন ওই যে ওখানে পাশাপাশি পড়ে নিবে। আর এটা এখন আরেকটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করবে যে হচ্ছে এই যে 6টা হরমোন এপি থেকে আসতেছে,
এপি থেকে আসা ওই 6টা হরমোন 5টা সেল থেকে আসছে, 5 সেল। এই সেল 4টার নাম বলো এবং কোন সেল থেকে কোন হরমোনটা আসছে। দেখো সেলগুলো সোজা, তুমি উপর থেকে শুরু করবা, তাহলে এই দেখো এই স্টার দেওয়া আছে, মানে এটা আসে। তাহলে 1 নম্বর যেটা সেটা হচ্ছে সোমাটোট্রপ। কি? সোমাটোট্রপ। সোমা মানে বোঝো না, আমরা যে ক্রোমোজোম পড়ার সময় সোমাটিক ক্রোমোজোম আর হচ্ছে হলো সেক্স ক্রোমোজোম পড়ছিলাম। সোমাটিক ক্রোমোজোম মানে তো দেহ কোষ, তাহলে এটা দেহ গঠন করবে, এই যে গ্রোথ হরমোন আসবে এটা থেকে। তাহলে সোমাটোট্রপ একটা। তারপরে কর্টিকোট্রপ, এর নাম শুনেই তো বোঝা যাচ্ছে কর্টিকোট্রপ কি গঠন করবে। অ্যাড্রেনাল কর্টেক্সের এই যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ করবে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজ। থাইরোট্রপ, নাম শুনে বোঝা যাচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এখান থেকে আসবে। তারপরে গোনান্ডোট্রপ, নাম শুনে বোঝা যাচ্ছে গোনান্ডোট্রপিক হরমোন গুলো। গোনান্ড মানেই তো প্রজননাঙ্গ, এখান থেকে কটা হরমোন আসে তাহলে? এই যে লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আর ল্যাক্টোট্রপ, ল্যাক্টোট্রপ কোথা থেকে কি নিয়ে আসবে? প্রোল্যাক্টিন নিয়ে আসবে। এখন এই 5টা কোষের নাম ভাইবার সময় জিজ্ঞেস করবে, হয়তো 5টা কোষ জিজ্ঞেস করে সুন্দর মতো বলতে হবে। তো এগুলো বলার সময় মুখস্থ করে না, উপর থেকে নিচের দিকে নামাবো। তো উপর থেকে যেহেতু গ্রোথ হরমোন আসে, তাহলে এটা হচ্ছে হলো সোমাটোট্রপ। তারপরে নিচের দিকে হচ্ছে হলো থাইরয়েড গ্রন্থি আছে, তাহলে হচ্ছে হলো থাইরোট্রপ। নিচের দিকে আরেকটু নিচের দিকে নামালে অ্যাড্রেনাল কর্টেক্স আছে, তাহলে কর্টিকোট্রপ। তারপর আরেকটু নিচের দিকে নামালে এয়া পাওয়া, কি যেন বলে, এই যে ব্রেস্ট পাওয়া যাবে। ব্রেস্ট মানে হচ্ছে হলো ওই যে ল্যাক্টোট্রপ। আর সবার শেষে হচ্ছে গোনাডোট্রপ। এভাবে এগুলো মুখস্থ না, তাহলে উপর থেকে নিচের দিকে নামায় নামায় বলবা। এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, এগুলো লাগবে না। এমন সব পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থি। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থিতে কি ঘটনা ঘটে? তাহলে দেখো পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থিতে কি হয় ঘটনা। দেখো আমরা আগের বারে কিন্তু শিখলাম যে আমাদের এন্টেরিয়র পিটুইটারিতে রসটা তৈরি হয় কোথায়? এন্টেরিয়র পিটুইটারিরই 5টা সেলে, তাই না? এন্টেরিয়র পিটুইটারির 5টা সেল এই 6টা হরমোন তৈরি করতেছে। কিন্তু পোস্টেরিয়র পিটুইটারির যে হরমোন দুইটা আছে, একটা এডিএস আর একটা হচ্ছে অক্সিটোসিন, এই হরমোন দুইটা এই পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থি, ধরো এটা পোস্টেরিয়র পিটুইটারি গ্রন্থি, এর যে সেল আছে এই সেলগুলাতে তৈরি হয় না। তাহলে এই সেলগুলোতে যদি তৈরি না হয় পোস্টেরিয়র পিটুইটারির গ্রন্থিতে, তাহলে এই হরমোনগুলো তৈরি হয় কোথায়? এই হরমোনগুলো তৈরি হয় হচ্ছে ওই যে ওরা নিউরন দিয়ে কানেক্টেড ছিল না হাইপোথ্যালামাসের সাথে? হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড ছিল কিনা? হাইপোথ্যালামাসে তৈরি হয়। তাহলে হাইপোথ্যালামাসে আবার কোথায় তৈরি হয়? আচ্ছা আমি একটা পেজ নিয়ে বুঝি। দেখো এটা হচ্ছে হলো পোস্টেরিয়র পিটুইটারি, পিপি। পোস্টেরিয়র পিটুইটারিতে এই যে সেলগুলো আছে, নর্মালি আমরা দেখলাম যে আমাদের যে অ্যান্টেরিয়র পিটুইটারি, এখানে 5 ধরনের সেল ছিল। ধরো যে 5টা দিলাম, 5 ধরনের সেল থেকে 6 হরমোন আসছিল, এইচ দিলাম, 6 হরমোন আসছিল। কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি যে 2টা হরমোন, সেই হরমোনগুলো কখনোই এই কোষগুলো থেকে আসে না। তো কোথা থেকে আসে? ওই যে ওরা কানেক্টেড ছিল না উপরে কার সাথে? উপরের দিকে ওরা কানেক্টেড ছিল হাইপোথ্যালামাসের সাথে। তাহলে এটা হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড ছিল নিউরন দ্বারা। এই যে ওরা নিউরন দ্বারা হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড ছিল। হাইপোথ্যালামাসে 2টা নিউক্লিয়াস আছে, 2টা নিউক্লিয়াস আছে। একটা হচ্ছে হলো পেরি অপটিক নিউক্লিয়াস, অপটিক। এখানে একটা অপটিক নিউক্লিয়াস থাকে, তো নিচের দিকে হাইপোথ্যালামাসে ব্রেন আইবল পড়ানোর সময় পড়াবে, ওইটার উপরে থাকে, তাই ওই নিউক্লিয়াসটাকে বলা হয় কি? পেরি অপটিক নিউক্লিয়াস। আরেকটা আছে, এটাকে বলা হয় প্যারা, ভুলে গেলাম নাম, এটাকে বলা হয় সুপ্রাঅপটিক, আর একটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। তাহলে হাইপোথ্যালামাসের মধ্যে এই যে এখানে নামকরণ করতেছে পেরি না, এটা সুপ্রা, সরি। তাহলে হাইপোথ্যালামাসের মধ্যে 2টা নিউক্লিয়াস থাকে, এটার নাম হচ্ছে হলো সুপ্রা। সুপ্রা মানে চোখের উপরে নিউক্লিয়াসটা আছে। এই নিউক্লিয়াসটা থেকে একটা হরমোন আছে, আর একটা হরমোন আসে এই নিচের এইটা থেকে, নিচের এই নিউক্লিয়াসটা থেকে। এই নিউক্লিয়াসটাকে বলা হয় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। লিখতেছে এখানে প্যারাভেন্ট্রিকুলার, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস বলি। তাহলে এটা থেকে আসে একটা হরমোন।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোন হরমোনটা আসে, দুইটা নিউক্লিয়াস থেকে আসে। তাহলে এতটুকু কি বুঝছো যে পোস্টেরিয়র পিটুইটারির হরমোনগুলো কখনোই পোস্টেরিয়র পিটুইটারির সেল থেকে আসে না, আসে কোথা থেকে? এগুলা আসে হাইপোথ্যালামাস থেকে। কোথা থেকে? হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসের কোথা থেকে? দুইটা নিউক্লিয়াস থেকে, সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে আর একটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে। দেখো এই এখান থেকে দুইটা হরমোন আসে কথা না, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে যেটা আসে ওইটার নাম হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন, বুঝছো? আর এই যে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস যেটা আছে এটা থেকে আসে এডিএস। মনে রাখবা এভাবে, যেটাতে হচ্ছে হলো অক্সিটোসিন ও আছে, এটা তো অপটিক থেকে আসা উচিত ছিল কিন্তু না, এটা উল্টাটা থেকে আসে। তাহলে পি থেকে আসে কি, পিটিও লেখি না, পি থেকে আসে হচ্ছে অক্সিটোসিন, প্যারাভেন্ট্রিকুলার থেকে আসে অক্সিটোসিন, আর এটা থেকে আসে অপটিক থেকে। এই কথাটা এখানে লেখা আছে, দেখো এই যে দেখো লেখা আছে যে এটা সিনথেসাইজ হয় কোথা থেকে, এই যে সিনথেসাইজ, এই যে দেখো পোস্টেরিয়র পিটুইটারি হরমোন আর সিনথেসাইজ বাই বডি সেল বডি অফ দ্য হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাসের কোথায়, এই যে দেখো সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এদিকে এসে আবার এগুলোর ব্যাখ্যা যখন করছে তখন আবার এই কথাগুলো সব লেখা আছে যে কোথা থেকে কোনটা আসে। আপাতত এতটুকুই বোঝো, এতটুকু মনে রাখো। এখন আসো যে এখান থেকে কন্ট্রোলটা হয় কিভাবে। এই কন্ট্রোল কিভাবে হয় সেটা আমি তোমাকে কিছুক্ষণ আগে বলছি, কিন্তু যে কন্ট্রোলটা কিভাবে হয়, আচ্ছা এগুলো সবগুলোকে মিশাই দিয়ে ফ্রেশ করে ফেলি। আচ্ছা তাহলে দেখো, সিক্রেশন ফ্রম দ্য পোস্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল। পোস্টেরিয়র পিটুইটারি কি দ্বারা কন্ট্রোল হয় আমরা অলরেডি জানি, কিন্তু পোস্টেরিয়র পিটুইটারি কি দ্বারা কন্ট্রোল হয়? নার্ভ সিগন্যাল দ্বারা। এই কথাটা এখানে লেখা আছে যে পোস্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল বাই নার্ভ সিগন্যাল। এই নার্ভ সিগন্যাল আবার তৈরি হয় কোথায়? নার্ভ সিগন্যাল তৈরি হয় হাইপোথ্যালামাস থেকে। ওকে ফাইন। আচ্ছা আর এন্টেরিয়র পিটুইটারি তাহলে কিভাবে কন্ট্রোল হয়? এন্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল বাই হরমোন কল্ড হাইপোথ্যালামিক রিলিজিং আর হাইপোথ্যালামিক ইনহিবিটরি। তাহলে এখানে এটা কন্ট্রোল হয় কি দ্বারা? হরমোন। কারণ এই যে বললাম না তোমাকে যে এন্টেরিয়র পিটুইটারির সাথে কানেকশন কার? এন্টেরিয়র পিটুইটারির সাথে এই যে হাইপোথ্যালামাসের কানেকশন কি দ্বারা? এই যে একটা রক্তনালী দ্বারা, এখানে কিছু রক্ত আসে, রক্তের সাথে কি আসতেছে এখানে? আলটিমেটলি হরমোন আসতেছে। কি আসতেছে? হরমোন। এই হরমোনটাই হাইপোথ্যালামাস থেকে এই এন্টেরিয়র পিটুইটারিতে একটা উদ্দীপনা নিয়ে আসতেছে যে সে ওই 6টা হরমোন ক্ষরণ করবে কিনা। বুঝছো? তাহলে এই হরমোনগুলো আবার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে যে উদ্দীপনাকে উস্কে দিতে পারে, মানে হাইপোথ্যালামিক রিলিজিং, মানে রিলিজ করার, রস নিয়ন্ত্রণ করার উদ্দীপনা দিতে পারে। আর একটা হরমোন গিয়ে কি করতে পারে? রসকরণ করা কমাই দিতে পারে। তার মানে কমাই দিতে পারে। তাই এখানে দেখো দুটো শব্দ লেখা আছে যে এন্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল বাই হরমোন। সেই হরমোনগুলোকে কি বলা হয়? হাইপোথ্যালামিক রিলিজিং আর একটা হাইপোথ্যালামিক ইনহিবিটরি হরমোন। বুঝে গেছো? তাহলে এই দুইটা হরমোন দ্বারা এই দুইটা জিনিস নিয়ন্ত্রিত হয়। কি লাইন সোজা হয় না কেন? এই দুটো জিনিস কন্ট্রোল হয়। তাহলে হচ্ছে হলো অ্যাজ এ হোল যদি একটা গ্রস কথা মনে রাখো যে এন্টেরিয়র পিটুইটারি কিভাবে কন্ট্রোল হয়, পোস্টেরিয়র পিটুইটারি কিভাবে কন্ট্রোল হয়। পোস্টেরিয়র পিটুইটারি ইজ কন্ট্রোল বাই নার্ভ সিগন্যাল অ্যারাইজিং ফ্রম দ্য হাইপোথ্যালামাস। একটা সোজা সাপটা উত্তর শেষ। হাইপোথ্যালামাসের কোথা থেকে এই নার্ভ সিগন্যালটা আসে? দুইটা থেকে আসে স্যার। ওই হাইপোথ্যালামাসে থাকা দুইটা নিউক্লিয়াস, একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যেটা হচ্ছে অক্সিটোসিন রিলিজ করে, আর একটা হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, ওইটা থেকে কি আসতো? এডিএস আসতো। শেষ। এডিএস এর ফাংশনও জানি, অক্সিটোসিনের ফাংশনও জানি। এন্টেরিয়র পিটুইটারি তাহলে কিভাবে করে না? এন্টেরিয়র পিটুইটারি হরমোন দ্বারা স্যার, কারণ এটা তো হাইপোথ্যালামাসের সাথে এই রক্তনালী দ্বারা কানেক্টেড। তাহলে রক্তনালী দ্বারা কানেক্টেড হলে তো এটা কি দিয়ে কন্ট্রোল হবে? এটা হরমোন দ্বারা কন্ট্রোল হয়। হরমোন গুলো দুই ধরনের, এক বলে রিলিজিং, হাইপোথ্যালামাস থেকে উদ্দীপনা নিয়ে আসতেছে না রিলিজিং এর, তাই এটাকে বলা হাইপোথ্যালামিক রিলিজিং। আর আরেকটাকে বলা হাইপোথ্যালামিক ইনহিবিটর। এতটুকু জানলে চলবে। আচ্ছা এখন এখানে একটা শব্দ দেওয়া আছে দেখো, যে ওই যে ব্লাড ভেসেলটা দিয়ে কানেক্টেড থাকে না, ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড, ওই কানেকশনটাকে বলা হয় হাইপোথ্যালামিক হাইপোফাসিয়াল পোর্টাল ভেসেল। এটা কিন্তু ভাইবার সময় জিজ্ঞেস করবে যে তুমি তখন যদি কও যে আমি একটা ব্লাড ভেসেল দিয়ে কানেক্টেড, কবে নাম কি সেটা। তাহলে দেখো কার কার সাথে কানেক্টেড? হাইপোথ্যালামাসের সাথে। হাই পিটুইটারি না? পিটুইটারি মানে তো হাইপোফাইসিস। পিটুইটারি মানে কি? হাইপোফাইসিস না? পিটুইটারি মানেই তো হাইপোফাইসিস। তাহলে হাইপোফাইসিসের সাথে যখন ওইটা কানেক্ট হয়েছে থ্যালামাস, তো কানেকশনের নাম কি হবে? হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল। হাইপোথ্যালামাসের সাথে হাইপোফাইসিসের কানেকশন কি দ্বারা? পোর্টাল ভেসেল দ্বারা। এই যে পোর্টাল ভেসেল, তাহলে কানেকশনটার নাম কি? এন্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাসের হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। শেষ। বুঝছো? এই হচ্ছে কথা। আর ওইটার যে ইয়েটা কানেকশনটা আছে, নিউরাল কানেকশন, সেটা এখানে এই যে লেখা আছে দেখো, যে হচ্ছে হাইপোথ্যালামাস রিসিভ, এগুলা এগুলা জাস্ট রিডিং দিবা। এটা বেসিক কথাটা এগুলো বুঝছো। তোমার গাইড খুলবা এখন দেখবা সবগুলো ক্লিয়ার লাগবে।
হ্যাঁ, এগুলো এখানে এগুলো আর লাগবে না। তুমি জাস্ট বেসিক কথাটা বুঝছো, কন্ট্রোলটা বুঝাইতে পারছি কিভাবে কন্ট্রোল হয়। আবার সামারি করতেছি বারবার, যাতে এখানে আরেকবার করে রিমাইন্ড করার সুযোগ পাও। তাহলে এন্ট্রোপিটিউটারি একভাবে কন্ট্রোল হয়, পোস্টেরিয়র পিটিউটারি একভাবে। এন্ট্রোপিটিউটারি হরমোন দ্বারা, হরমোনের কন্ট্রোলটা আবার দুই ধরনের, একটা হাইপোথ্যালামিক রিলিজিং, একটা হাইপোথ্যালামিক ইনহিবিটরি। আর হলো এই ট্রাক্টের নাম কি, ওই রক্তনালীটার নাম কি? রক্তনালীটার নাম হাইপোথ্যালামাস থেকে কাকে কানেক্ট করছে? কানেক্ট করছে হলো হাইপোফাইসিস। সে অ্যান্টেরিয়র হোক আর পোস্টেরিয়র হোক, অ্যান্টেরিয়র পিটুইটারি না, হাইপোফাইসিস। তাহলে হাইপোথ্যালামিক হলো কি যেন বলে, হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। আর ওইটা পোস্টেরিয়রটা কানেক্ট বাই নার্ভ সিগন্যাল ফ্রম দ্য হাইপোথ্যালামাস। কোথা থেকে নার্ভ সিগন্যাল আসে, কে কি ক্ষরণ করে, এগুলো বলে দিলাম। এটা জাস্ট কথাটা একটু সামারি করে নিলেই হবে। আচ্ছা, ওকে, ফাইন। সব পরের পেজ। এই যে যেগুলো পড়াইলাম না, এগুলো সবগুলো এখন এখানে আবার সামারি করা আছে। এই গাইডনের এটাই সুবিধা, বুঝছো? তোমাকে এই যে আমি পড়াই দেওয়ার পর তোমার জন্য সুবিধা হয়ে যাচ্ছে। তুমি ওখান থেকে লাইনগুলো দাগায় একবার তো পড়বাই, তোমাকে আর খুঁজতে হচ্ছে না কোন লাইনগুলো পড়তে হচ্ছে। আর এখানে পুরোটা সামারি করা আছে। দেখো, সোমাটোট্রপ। সোমাটোট্রপ কি তৈরি করবে? ওই যে হরমোন ছয়টার নাম পড়ছিল না এজ এ হোল, এই ছয়টার নাম একটা সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, বুঝছো? আর কিছুই নেই। তারপরে দেখো লেখা আছে যে সোমাটোট্রপ, এই গ্রোথ হরমোন সোমাটোট্রপ থেকে আসে, কর্টিকোট্রপ থেকে এই যে হরমোন, এগুলো সব আমি শিখাইলাম কিছুক্ষণ আগে, পড়াইলাম না? এই যে প্রত্যেকটা কাজ আবার এদিকে দেয়া আছে, দেখো। এই যে এদিকে প্রত্যেকটারই কাজ দেয়া আছে, দেখো। দেয়া আছে না? প্রত্যেকটারই কাজ দেয়া আছে। এই যে প্রত্যেকটারই কাজ দেয়া আছে। এটা রিডিং দিবা তুমি। এটাই কিন্তু আসল কথা। এটাই কিন্তু পড়া। এটাই পড়বা তুমি যখন পড়বা, এটাই পড়বা। ওই যে গাইড যেটা ইয়াটাতে সিমতে কইছে, এটাই তুমি পড়বা। এখন এখানে এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখান থেকে এমসিকিউ আসে, এই যে সবুজ কালারে দেখাই দিলাম, যে গ্রোথ হরমোনে কতটা অ্যামাইনো অ্যাসিড থাকে? না, 191। এটা মনে রাখতে পারলেই চলবে, যে গ্রোথ হরমোনে কয়টা অ্যামাইনো অ্যাসিড। আর এগুলা লাগবে না, বাকিগুলো লাগবে না, বুঝছো? আচ্ছা, যেটা পড়াইছিলাম সেইটা আবার একটু দেখো, চিত্রায়নটা এখানে আছে। প্রথম চিত্রটাতে এটা দেখাইছিলাম আমি তোমাকে, যে আমাদের হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড কে? হাইপোথ্যালামাসের সাথে এই যে এগুলা আগে মার্ক করাটা ক্রাইম হয়ে গেছে। এই যে অ্যান্ট্রোপিটিউটারি আর একটা কি পোস্টেরিয়র পিটুইটারি। কিভাবে কানেক্টেড হয়েছে দেখো, এই যে অ্যান্টেরিয়রটা একটা আর্টারি কলম না, ব্লাড ভেসেল দ্বারা। এই যে এটা সামনেরটা, তো অ্যান্টেরিয়র তো এটা। আচ্ছা, এটাকে এটা দিয়ে লিখি, এই যে অ্যান্টেরিয়র তো এটা, লাল দিই। অ্যান্টেরিয়র এটা না, তো এটা কি দিয়ে কানেক্ট হয়েছে দেখো, এই যে আর্টারি, ব্লাড ভেসেল, ভেইন, এগুলো দিয়ে কানেক্টেড হয়েছে। এটার নামও তুমি শিখে আসছো। এই যে দেখো নাম কি, হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। গেল। এখন পোস্টেরিয়রটা কি দিয়ে কানেক্টেড হয়েছে? পোস্টেরিয়র চিত্রটাও একটা সুন্দর চিত্র আছে, দেখো দেখাচ্ছে। এই যে দেখো পোস্টেরিয়রটা, এর চিত্রটা আমি তোমাকে দেখাইছি কিন্তু, দেখো। এই যে, তাহলে এটাতে দুইটা নিউক্লিয়াস থেকে গেলাম না, একটা প্যারাভেন্ট্রিকুলার আর একটা হচ্ছে সুপ্রা অপটিক। এই যে দেখো সবুজ কালার দিয়ে দেখে, এই যে দেখো এটা অপটিক কায়াজমা। এটা এখন পড়ো নাই তুমি, এটা চোখের সাথে জড়িত, হ্যাঁ, দর্শনের সাথে। তো অপটিক কায়াজমার উপরে এই যে নিউক্লিয়াসটা আছে, তাই এটাকে বলা হয় সুপ্রা অপটিক নিউক্লিয়াস। এই সুপ্রা অপটিক নিউক্লিয়াস থেকে কি আসে সেটা আমি তোমাকে পড়াইলাম। সুপ্রা অপটিক থেকে কি আসে? এডিএইচ, এই হরমোনটা ক্ষরণের নির্দেশ আসে। আচ্ছা, আর এই যে তার উপরের দিকে প্যারাভেন্ট্রিকুলার, ওই যে আমরা বলছিলাম না ব্রেনের মধ্যে ভেন্ট্রিকল থাকে, ভেন্ট্রিকল ভেন্ট্রিকল চারটা ভেন্ট্রিকল থাকে, ইন্টারমিডিয়েটে শিখছিলাম। ওই ভেন্ট্রিকল থেকে ভেন্ট্রিকল শব্দটা আছে, ওইটার প্যারালালি এটা আছে, তাই এটাকে বলা হয় প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। এই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে কি ধরনের নির্দেশ আসে? অক্সিটোসিন, বুঝছো? এগুলা পিছনের দিকেরটার সাথে কানেক্টেড না, এই যে পোস্টেরিয়র সাথে কানেক্টেড। এই দেখো নালি দিয়ে পোস্টেরিয়র সাথে কানেক্টেড। এই নিউরনটাকে কি বলবো দেখো, ওইটাকে কি বলতাম? হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল বলতাম না? এটাকেও তো হাইপোথ্যালামাস আর হাইপোফাইসিয়ালের কানেকশন না, কিন্তু এইটাকে আর ভেসেল না বলে জাস্ট খালি কি কব, নার্ভ ট্রাক হয়। নার্ভের রাস্তাকে কি বলা হয়? টিআরএ সিটি, ট্রাক বলে। তাহলে তোমাকে পরীক্ষা ম্যাম কিন্তু ভাইবার সময় জিজ্ঞেস করবে এন্টেরোপিটুইটারি কি দ্বারা হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড, তখন কবে হাইপোফাইসিয়াল, হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল, আর পোস্টেরিয়রটা কানেক্টেড হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্রাক্ট। বুঝছো? আশা করি বুঝছো। এই চিত্রটা পিছনের দিকে আছে, আমি আগে দেখা গেছে। আচ্ছা, ওকে, ফাইন। এখানে ছিলাম। তো এগুলা, এই কথাগুলো এখানে অ্যাজ ইউজুয়াল লেখা আছে, দেখে, হ্যাঁ। এগুলা আর কিছু করতে হবে না, তুমি জাস্ট খালি একবার রিডিং দেবে। যেটা হাইলি ভাস্কুলার, কোনটা হাইলি ভাস্কুলার? ভাস্কুলার মানে তো বোঝো ভেসেল কোনটাতে, ব্লাড কোনটাতে যায়। এন্টেরিয়রটাতে বেশি যায় না পোস্টেরিয়র? এন্টেরিয়রটাতে, কারণ এটার সাথে তো ব্লাড ভেসেল কানেক্টেড। এগুলো লেখা আছে, এই যে ট্রাক্টর নাম লেখা আছে, দেখো। হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল ইনটু দ্য এন্টেরোপিটুইটারি সাইনাস, লোয়ার মোস্ট পোর্শন অফ দ্য ভেসেল, এই সেই এগুলা, হ্যাঁ। গেল। আর এখানে কিছু লাগতেছে না, এই চিত্রটা তো বুঝাইতেছি।
সব পরের পেজে কি দিয়ে আছে দেখো। আমরা বললাম না যে হাইপোথ্যালামাসটাকে অ্যান্টেরিয়র যে পিটুইটারি আছে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে হরমোন কন্ট্রোল করে, বললাম না? হরমোন, সেই হরমোন আবার দুই ধরনের ছিল, একগুলো পজিটিভ, এই যে পজিটিভ মানে রিলিজিং, আরেকগুলো কি ছিল, আরেকগুলো ছিল ইনহিবিটরি, বললাম না? তো এখন পরীক্ষায় এটাও কিন্তু ভাইবার সময় জিজ্ঞেস করবে, ভাইবা এই সবগুলো সব ভাইবাতে জিজ্ঞেস করবে, ভাইবার রিটেন সবগুলোতে জিজ্ঞেস করবে। এখন আমাকে ভাইবা জিজ্ঞেস করবে, এই যে দেখো প্রশ্নটা হচ্ছে হাইপোথ্যালামিক রিলিজিং কারা, এই যে রিলিজিং পজিটিভ কারা, পজিটিভ গুলোর নাম বলো, আর হাইপোথ্যালামিক ইনহিবিটরি হরমোন গুলোর নাম বলো, বুঝছো? যেটা কন্ট্রোল করে এই হরমোন গুলো আবার কি করে, কন্ট্রোল দ্য এন্টারো পিটুইটারি, সিম্পল হিসাব। তাহলে কি কি আছে দেখো, দেখো রিলিজিং কোনগুলো আর ইয়াগুলা কোনগুলা, এগুলাও খুব সোজা। ওই যে কিছুক্ষণ আগে যেভাবে পেলে না গ্রোথ হরমোন, ওইভাবেই আসবে। এই যে দেখো গ্রোথ হরমোনটাকে বাড়ানোর জন্য একটা হরমোন আসবে, এই যে গ্রোথ হরমোন, জাস্ট এবার খালি যুক্ত হবে কি রিলিজিং হরমোন, রিলিজ হলে রেজিস্ট্যান্স করতে পারে, গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন হতে পারে। শেষ, নিচের দিকে নামো, নিচের দিকে নামলে থাইরয়েড পাওয়া যাবে, থাইরয়েড রিলিজিং হরমোন। তারপরে আরেকটু নিচের দিকে নামলে প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন। দেখো এটা কিন্তু কোনো সিক্রেট বলে রিলিজিং নাই, কারণ প্রোল্যাক্টিনটা ইনহিবিট করার চেষ্টাই করবে শরীর, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো কি আছে উপরে, আর একটু প্রোল্যাক্টিনের পর আরেকটু নিচে নামলে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন পাবো, কর্টিকোট্রপকে রিলিজ করবে। আরেকটু নিচে নামলে আমরা কি পাবো, গনাডোট্রপিন রিলিজিং হরমোন, সোজা না? তাহলে এখানে রিলিজিং হরমোন কয়টা পাওয়া গেল, দেখো রিলিজিং পাওয়া গেছে, এই যে পজিটিভ পাওয়া গেছে 4টা। নাম কি সেগুলোর এখন সুন্দর করে বলতে হবে, তোমার গাইডে ওভাবেই আছে, দেখলাম কিছুক্ষণ আগে গাইডে ওভাবেই আছে। তাহলে উপর দিক থেকে নামবা, যেটাই জিজ্ঞেস করুক হরমোন, কোষ, রিলিজিং না ইনহিবিটরি, ওই উপর থেকে আসবে। তাহলে রিলিজিং যদি বলে তাহলে প্রথমে হলো গ্রোথ, তারপরে হলো থাইরয়েড, তারপরে প্রোল্যাক্টিন, তারপরে কর্টিকোট্রপিক, তারপরে গনাডোট্রপিক। আর রিলিজিং ইনহিবিটরি কটা পাওয়া গেল, ইনহিবিটরি দুইটা, একটা ইনহিবিটরি হচ্ছে গ্রোথ আর একটা প্রোল্যাক্টিন ইনহিবিটরি, এটা একটু মনে রাখতে পারলে ছিল। এদের কাজ কি, এই যে এগুলাকে ইনহিবিট করবে, বুঝছো? এটা ইনহিবিট করবে, রিলিজিং যেগুলো এগুলো হচ্ছে স্টিমুলেশন দিবে, এই যে দেখো স্টিমুলেশন, আর যেগুলো রিলিজিং এ দেখো ইনহিবিট করবে, সিক্রেশন, ইনহিবিট দ্য সিক্রেশন, এই হচ্ছে কথা, আর কিছু না। আচ্ছা ওকে, আর সব এই কথাগুলো সব এখানে লেখা আছে দেখো, এই যে সেম জিনিসগুলো এখানে আবার লেখা আছে, রিপিট হয়েছে। এই যে থাইরোট্রপসিন রিলিজিং হরমোন which causes the release of thyroid stimulating hormone, corticotropic releasing hormone, ওই যে corticotropic রিলিজ করার সহযোগিতা করবে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কি করবে, গ্রোথ করবে, আর গ্রোথ হরমোন ইনহিবিটরিটা কি করবে, গ্রোথ প্রিভেন্ট করবে। এই গ্রোথ হরমোনের একটা অপর নাম আছে কিন্তু, এটা মনে রাখা লাগবে, গ্রোথ হরমোনের অপর নাম হচ্ছে সোমাটোস্টেরন, কি সোমাটোস্টেরন, যদি এটা পরে আবার আসবে। আচ্ছা, তারপরে নিচের দিকে দেখো কি আছে, গনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা কি করবে, গনাডোট্রপিন রিলিজিং হরমোন, গনাডোট্রপিক হরমোনগুলো রিলিজ করবে। কারা কারা গনাডোট্রপিক হরমোন, এটার নাম হচ্ছে লুটিনাজিং হরমোন, একটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর প্রোল্যাক্টিন ইনহিবিটরি হরমোন, এটা ওই যে ওই বক্সটা এখানে জাস্ট লেখা আছে, বুঝছো? এগুলো মুখস্থ করে দেবে না, সিরিয়াল ওয়াইজ বলতে হবে এই। আচ্ছা ওকে, এখন আসলে যেটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে গ্রোথ হরমোনের কি গল্প। তাহলে গ্রোথ হরমোন, দেখো এই কথাগুলো তুমি কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম, গ্রোথ হরমোনের অপর নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এই কথা বললাম না, সোমাটোট্রপিক হরমোন, আর এই যে সোমাটোট্রপিন বলা হয় এটাকে। এটাতে কতটা অ্যামাইনো অ্যাসিড আছে এটাও আমি বললাম, 191টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এটার কাজ কি গ্রোথ হরমোনের, আমরা জানি গ্রোথ হরমোনের কাজ হলো যতগুলো কোষ আমাদের শরীরের বিভাজন ক্ষমতা বা বৃদ্ধির ক্যাপাবিলিটি আছে এগুলোকে বড় করে দিবে। কোন পদ্ধতিতে, মাইটোসিস, সে যত পদ্ধতি আছে সেগুলো অ্যাপ্লাই করে এটা বড় করার ট্রাই করবে, এই আর কিছু না। আচ্ছা এপাশে যদি আসো, গ্রোথ হরমোনের ইনজেকশন, এটা তো লাগতেছে না। তো গ্রোথ হরমোন কিভাবে কাজ করে, এটার কাজটা কি দেখো, সে গ্রোথ করতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, গ্রোথ করতে চাইবে। তাহলে গ্রোথ করার উপায় কি, দেখো এটা একটু লিখে প্রকাশ করি। গ্রোথ হরমোন, তাই না? গ্রোথ হরমোন সে আমাদের শরীর গঠন করতে চায়, তাহলে তার প্রোটিনের কাজ কি হবে বলতো, সে প্রোটিন তৈরি করবে বেশি না ভাঙবে বেশি, সে কিন্তু দেহ গঠন করতে চায়। দেহ গঠন করতে চাইলে ওর প্রোটিন পরিমাণ বাড়াবে না হয়, প্রোটিনের পরিমাণ ইনক্রিজ করবে, বুঝছো? তাহলে প্রোটিনের পরিমাণ ইনক্রিজ করার উপায় কি, নিশ্চয়ই প্রোটিন সিনথেসিসটা বাড়াইতে হবে, প্রোটিন সিনথেসিস বাড়াই দিতে হবে।
ওকে, 2 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন গ্রোথ বেশি হবে তখন কিন্তু তার কি বেশি লাগবে? এনার্জি বেশি লাগবে। এখন এনার্জির সোর্স খোঁজা শুরু করবে সে। এনার্জির সোর্স কি কি আছে আমরা জানি, কিন্তু কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের মতো। প্রোটিন তো সে স্টোর করতেছে, প্রোটিনকে ভাঙে তো সে যেকোনো শক্তি তৈরি করবে না। প্রোটিনের হিসাবটা আগে ভাগেই বাদ, তো বাকি থাকলো ফ্যাট আর কি কার্বোহাইড্রেট। তাহলে সে এই ফ্যাট আর কার্বোহাইড্রেট থেকে কি করা শুরু করবে? শক্তি নেওয়া শুরু করবে। এখন বলো তো সে প্রেফার করবে কোনটাকে? কই বের হয়ে যায় এখন। সে প্রেফার করবে কোনটাকে? ফ্যাট আর কার্বোহাইড্রেটের মধ্যে কোনটা থেকে সে শক্তি তৈরি করতে প্রেফার করবে বেশি? তার বডি তৈরি করার জন্য প্রোটিন সিনথেসিস দরকার ছিল, সেটা হয়েছে। তার এনার্জি বেশি দরকার। এনার্জির জন্য তার 3টা অপশন আছে। প্রোটিনকে ভাঙতে হবে, ফ্যাটকে ভাঙবে আর কার্বোহাইড্রেটকে মেটাবলিজম করবে। দেখা গেল প্রোটিনটাকে তো মেটাবলিজম করলে হবে না, দেহ গঠনই হবে না। তাহলে হাতে অপশন আছে ফ্যাট আর কার্বোহাইড্রেট। আমরা জানি না ফ্যাট 1 অণু থেকে 9 অণু করে 9 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়, আর কার্বোহাইড্রেট থেকে কত হয়? 4 হয়। তখন সে ফ্যাট আর কার্বোহাইড্রেট দুটাকেই ব্লাডে নিয়ে আসা শুরু করবে বেশি। তো ব্লাডে নিয়ে আসার উপায় কি? দেখো তো, ফ্যাটকে ব্লাডে নিয়ে আসবো কোথা থেকে? তাহলে সে ভাঙার জন্য ফ্যাট গুলাকে কোথায় নিয়ে আসবে? ব্লাডে নিয়ে আসবে। তো ফ্যাট বাড়াবে, ফ্যাটি অ্যাসিড ফ্যাটকে ভাঙা শুরু করবে না? শক্তি পাইতে গেলে ফ্যাটকে ভাঙা করবে, তো ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। ফ্যাট ভাঙলে কি তৈরি হয়? মেটাবলিজম কাটে পরে ছিল, ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। তো ফ্যাটি অ্যাসিড ইনক্রিজ ইন ব্লাড। তাহলে কোথা থেকে এই ফ্যাট আবার সে নিয়ে আসছে? ফ্রম ফ্যাট এডিপোস টিস্যু। এডিপোস টিস্যু মানে কি? চর্বি। ফ্রম এডিপোস এডিপোস টিস্যু। সে এডিপোস টিস্যু থেকে ফ্যাট গুলাকে নিয়ে আসা শুরু করবে। বুঝছো? আচ্ছা, আর 2 নম্বর 3 নম্বর কি করবে? সে কার্বোহাইড্রেট গুলোকেও নিয়ে আসা শুরু করবে। তো কার্বোহাইড্রেটকে নিয়ে আসার উপায় কি? দেখো, নর্মালি কার্বোহাইড্রেট গুলো কোথায় ঢুকতেছিল? কার্বোহাইড্রেট আমাদের শরীরে তো রক্তেই ছিল স্যার, রক্তই ছিল না? আমরা খাইছিলাম, রক্তে ঢুকছিল না? রক্তেই তো কার্বোহাইড্রেট গুলো ছিল। ধরো এই যে লাল, এগুলো কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট তো রক্তেই ছিল, তো ওগুলোকে আর নিয়ে আসার কি দরকার? রক্তেই তো ছিল, কিন্তু আমাদের এই কার্বোহাইড্রেট গুলো কন্টিনিউয়াস কোথায় যাচ্ছিল? কন্টিনিউয়াস এই যে আমাদের যে কোষ, রক্তের পাশে যে কোষ, এখানে শ্বসন করতেছিল না? শ্বসন ঘটার সময় এই কার্বোহাইড্রেট তো এই কোষের মধ্যে ঢুকতেছিল। এটাকে বলা হয় গ্লুকোজ আপটেক। কি বলা হয়? গ্লুকোজ আপটেক। গ্লুকোজ আপটেক মানে কি? গ্লুকোজটা রক্ত থেকে সেলের ভিতরে ঢুকে ইউটিলাইজেশন হওয়া, গ্লুকোজ আপটেক করা। সে এই গ্লুকোজ আপটেকটাকে স্টপ করে দিবে। গ্লুকোজ আপটেকটাকে স্টপ করে দিলে গ্লুকোজ গুলো কোথায় ঘুরে বেড়াবে? এই রক্তের মধ্যে ঘুরে বেড়ানো শুরু করবে বেশি। তার মানে গ্লুকোজের পরিমাণ এখানে বাড়বে। তাহলে সে তো চাচ্ছিল এই রক্তে গ্লুকোজ বাড়ুক আর ফ্যাটি অ্যাসিড বাড়ুক, তাহলে গ্লুকোজ বাড়ে গেল। এটা একটা বুদ্ধি। আরেকটা উপায় কি গ্লুকোজ বাড়ানোর? আরেকটা উপায় হচ্ছে ওই যে লিভারের মধ্যে অতিরিক্ত গ্লুকোজ গুলো বসে আছে না, গ্লাইকোজেন রূপে? তো এই গ্লাইকোজেন গুলো থেকে যদি আমি গ্লুকোজ তৈরি করে এখানে নিয়ে আসতে পারি, এই যে ডট ডট দিয়ে বুঝলাম, নিয়ে আসতে পারি, তাহলে এই রক্তে গ্লুকোজ আলটিমেটলি বাড়বে। তাহলে গ্রোথ হরমোনের আলটিমেট কাজই হচ্ছে গ্লুকোজটাকে বাড়ানো রক্তে। বুঝছো? আর প্রোটিন এই কি জন্য? লিপিড ফ্যাটি অ্যাসিডটাকে বাড়ানো আর প্রোটিনটাকে ইউজ করা। তাহলে এটা বাড়ানোর উপায় কি? এই প্রক্রিয়া, ওই যে গ্লাইকোজেন থেকে এটার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস, তারপরে গ্লুকোনিওজেনোলাইসিস, এই টাইপের টার্মগুলো বলে না, এগুলো বাড়ে যাবে। তাহলে এই প্রক্রিয়াগুলো বাড়বে। তাহলে গ্লুকোজ 1 নম্বরে হচ্ছে সে কি করবে? গ্লুকোজ আপটেক কমায় দিবে। আবার গ্লুকোজ প্রোডাকশনের যতগুলো মেকানিজম বায়োকেমিস্ট্রিতে পড়ছে, গ্লুকোজ প্রোডাকশনের মেকানিজম গুলো বাড়াই দেবে। গ্লুকোজ প্রোডাকশন সে ইনক্রিজ করে দেবে। বুঝছো? গ্লুকোজ প্রোডাকশনটাকে সে ইনক্রিজ হাই করে দেবে। এটা হলো মেকানিজম গ্রোথ হরমোনের। এইটা যদি পুরোটা বোঝো, তাহলে ওই পরের গাইটনে যা আছে সব বোঝা যাবে। তাহলে গ্রোথ হরমোনের 1 নম্বর কাজ হচ্ছে সে গ্রোথ করতে চায়। গ্রোথ করতে গেলে তার কি বাড়াইতে হবে? সে যদি গ্রোথ করতে চায় তার প্রোটিন সিনথেসিসটা বাড়াই দিতে হবে। কি বাড়াই দিতে হবে? প্রোটিন সিনথেসিসটা বাড়াই দিতে হবে। তো প্রোটিন সিনথেসিস বাড়ানোর জন্য সে প্রোটিন সিনথেসিস বাড়াই দিল, কিন্তু যখনই বড় হবে ওর এনার্জি রিকোয়ারমেন্ট বেশি হবে না? প্রত্যেকটা কোষের অক্সিজেন চাহিদা বাড়ে যাবে না? এনার্জি রিকোয়ারমেন্ট সে কোথা থেকে পাবে? এনার্জি রিকোয়ারমেন্টের জন্য সে ফ্যাট খেয়ে বেছে নেয়, ফ্যাট গুলাকে ব্রেকডাউন শুরু করে। এইটার কিন্তু এই যে যা মার্ক করতেছে এখন, এটারই বাংলা তোমার গাইডে লেখা আছে ফ্যাট ব্রেকডাউন বা লাইপোলাইসিস। এগুলো করে তার ফ্যাটি অ্যাসিড তৈরি করা শুরু করে। এই অ্যাডিপোস টিস্যু থেকে ভেঙে ওগুলোকে ফ্যাট তৈরি করা শুরু করে। আবার সে গ্লুকোজ রক্তে বাড়ানো শুরু করে। গ্লুকোজ রক্তে বাড়ানোর উপায় কি? গ্লুকোজকে কোষে ঢুকতে বাধা দেওয়া। তাহলে গ্লুকোজ আপটেকটা বাড়িয়ে দিবে। আর একটা গ্লুকোজ প্রোডাকশনের যে রাস্তাগুলো আছে এগুলো সব বাড়াই দিবে।
বুঝছো? অ্যাজ এ হোল এই ঘটনাটা ঘটবে, এগুলো এখানে সব লেখা আছে। এই যে দেখো, 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে ইনক্রিজ দ্য রেট অফ প্রোটিন সিনথেসিস ইন দ্য মোস্ট অফ দ্য সেল, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ ইনক্রিজ দ্য মোবিলাইজেশন, মোবিলাইজেশন মানে তো মুভমেন্ট অফ ফ্যাটি অ্যাসিড ফ্রম দ্য এডিপোস টিস্যু। এই যে দেখো, এডিপোস টিস্যু থেকে সে ফ্যাট গুলাকে, ফ্যাটি অ্যাসিড গুলাকে কোথায় নিয়ে আসা শুরু করে, এই যে ইন দ্য ব্লাডে নিয়ে আসা শুরু করে। এবং ইনক্রিজ দ্য ইউজ অফ দ্য ফ্যাটি অ্যাসিড ফর এনার্জি, ফ্যাটি অ্যাসিডটাকে অক্সিডেশন করবে, ওই যে অক্সিডেশন করতে হইতো না ফ্যাটি অ্যাসিডের, অক্সিডেশন করে এনার্জি নেবে। আর 3 নম্বর হচ্ছে হলো এই যে ডিক্রিজ দ্য রেট অফ দ্য গ্লুকোজ ইউটিলাইজেশন, এই যে যেটাকে আমি আপটেক বললাম, গ্লুকোজটাকে আপটেক করা বন্ধ করে দিবে, গ্লুকোজটাকে আপটেক করা বন্ধ করে দিবে থ্রু আউট দ্য বডি, ফলে গ্লুকোজ গুলো রক্তে ঘুরে বেড়াবে। দেখো এখানে একটা জিনিস কিন্তু আছে, রক্তে যদি গ্লুকোজ বাড়ে, এটা জিনিস কি খেয়াল করছো, হঠাৎ যদি রক্তে গ্লুকোজ বাড়ে, যে রক্তে যে গ্লুকোজ গুলাকে বাড়াচ্ছে, রক্তে গ্লুকোজ বাড়লে ইনসুলিন কম ক্ষরণ হবে না বেশি হবে? যে রক্তে গ্লুকোজ যে বাড়াইলো, গ্রোথ হরমোনের ফলেই তো এটা হয়েছে, গ্রোথ হরমোনের ফলে রক্তে গ্লুকোজটা বাড়লো, গ্লুকোজ বাড়লে ইনসুলিনের ক্ষরণ কেমন হবে, ইনসুলিন ইনসুলিন ক্ষরণ কিন্তু বাড়ে যাবে না, ইনসুলিন ক্ষরণ বাড়ে যাবে, এটা মনে রাখা লাগবে। তাহলে যদি গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হয়, ইনসুলিন হরমোনের ক্ষরণ বেশি হয়, প্যানক্রিয়াসের উপরে চাপ পড়ে, একটা সময় পর প্যানক্রিয়াস আর ইনসুলিন ক্ষরণ বন্ধ করে দেয়, তখন ডায়াবেটিস ডেভেলপ করে। মানে গ্রোথ হরমোন বাড়লে ডায়াবেটিস ডিএম হওয়ার রিস্ক বাড়ে। এটা আসবে কিছুক্ষণের মধ্যে, নিচে আসবে, আমি একটু এই বেসিকটা এখানে ক্লিয়ার করে দিলাম, আশা করি বুঝছো। আচ্ছা আচ্ছা, ওকে, নিচের দিকে দেখো, এই যে দেখো, গ্রোথ হরমোন প্রমোট দ্য প্রোটিন ডিপোজিশন টু দ্য টিস্যু, ভিতরে কিছু পড়া লাগবে না, এই লাইনটা টিস্যুতে প্রোটিন ডিপোজিশন বাড়ায়। কিভাবে বাড়ায় সেই রাস্তাগুলো এখানে দেখা লেখা আছে, এগুলো তোমার গাইডে একটা একটা করে হেডিং দেওয়া আছে। কিভাবে প্রোটিন বাড়াবে, প্রোটিন তৈরির এলিমেন্ট গুলো বেশি নিয়ে আসবে। তাহলে প্রোটিন তৈরির এলিমেন্ট কি, অ্যামাইনো অ্যাসিড, এগুলো কোথা দিয়ে নিয়ে আসবে, বাইর থেকে নিয়ে আসবে, এই যে ট্রান্সপোর্ট করবে কি দিয়ে, কোষের ভিতর ঢুকাবে, নিশ্চয় সেল মেমব্রেন দিয়ে ট্রান্সপোর্ট করা বাড়াবে। এটা কথা, দ্বিতীয় কথা হচ্ছে প্রোটিন তৈরির আরেকটা বুদ্ধি কি, আর এনে ট্রান্সক্রিপশন করতে হবে না, ট্রান্সলেশন করতে হবে না, এই যে নিউক্লিয়ার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন বাড়াই দেবে, জাস্ট হেডিং গুলো এভাবে বাড়ায়। আচ্ছা, এখানে একটা চিত্র দেয়া আছে দেখো। হুম, এখানে একটা চিত্র দেয়া আছে দেখো, এই চিত্রটা দেখলে বুঝে ফেলার কথা। এই যে দেখো, হাইপোথ্যালামাস, আচ্ছা মার্ক করতেছে দেখো, এটা আমাদের হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাস থেকে এন্টেরো পিটুইটারিতে, এই যে কি জানি বলে নীল কালার, এই যে আমি মার্ক করতেছি, এটা পজিটিভ সিগন্যাল আসছে, গ্রোথ হরমোন ক্ষরণ হয়েছে। গ্রোথ হরমোন যখনই ক্ষরণ হয়েছে, গ্রোথ হরমোন 3 জায়গায় কাজ করে, প্রথমে যায় মাসেলে, এগুলো মিশাই দিয়ে মার্ক করি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে কোনটা পড়াচ্ছি। তাহলে ও প্রথমে গিয়ে কি করে, মাসেলে যায়, মাসেলে যায় কি করে, গ্লুকোজ আপটেকটাকে কমায় দেয়, দেখো রিডিউস দেয়া আছে, অ্যামাইনো অ্যাসিড আপটেকটাকে বাড়ায়, প্রোটিন সিনথেসিস বাড়ায়, শেষ। মাসেলের আলাপ এতটুকু। আমি কিন্তু ভাইবার সময় এভাবে জিজ্ঞেস করবে যে গ্রোথ হরমোনের মাসেলের উপর ইফেক্ট কি, তখন এই 3টা কইতে হবে। এখন মানুষকে বড় করতে গেলে হাড্ডি বড় করা লাগবে না, হাড্ডি তো বড় করা লাগবে, তো হাড্ডি বড় করার উপায় কি, হাড্ডি বড় করার উপায় দেখো, হাড্ডিতে অ্যামাইনো অ্যাসিড আছে, প্রোটিন নয়, এটা প্রোটিন সিনথেসিস বাড়ায়, এই যে প্রোটিন সিনথেসিস বাড়ায়, প্রোটিন আপটেক বাড়ায়। আর শেষের 2টা দেখো, কোলাজেন সিনথেসিস, হাড্ডিতে কোলাজেন থাকে না, অস্থিতে কোলাজেন থাকে, তো কোলাজেন সিনথেসিস বাড়াবে, সাইজ শেষ বাড়াবে, শেষ। এডিপোস টিস্যু, এডিপোস টিস্যু মানে কিন্তু চর্বি, এডিপোস টিস্যুতে কি করে, লাইপোলাইসিসটা দেখো বাড়ায়, এডিপোস টিস্যুতেও কোনো গ্লুকোজ ঢুকতে দেয় না, এই যে গ্লুকোজ আপটেক কমে, শেষ। বুঝছো? এখন এই যে এগুলা ঘটনা যখন করতেছিল, এই যে যখন গ্লুকোজ বাড়তেছিল, গ্লুকোজ আপটেক যদি কমে যায়, তাহলে এই একটা উদ্দীপনা যাবে, এবং ওইটা হচ্ছে হলো ইনসুলিন সিক্রেশন বাড়ায়, এটা আমরা পরে শিখবো। এই যে এটাই কিন্তু IGF-1 ফ্যাক্টর, ওটা পরে শিখতেছি আমরা। বুঝছো? এই হচ্ছে কথা। তাহলে গ্রোথ হরমোনের এই কাহিনী। এখন আরেকটা কাজ কি করে, প্রোটিনের কি ডিপোজিশন, ক্যাটাবলিজম মানে তো বোঝো, হয় না? তাহলে গ্রোথ হরমোন প্রোটিন সিনথেসিস বাড়াচ্ছে, ওই জীবনে কোনোদিন প্রোটিনকে ক্যাটাবলিজম হইতে দিবে? তাই দেখো এখানে লেখা আছে ডিক্রিজ দ্য প্রোটিন ক্যাটাবলিজম এন্ড অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম অ্যাজ এ হোল সামারি, এখানে লেখা আছে, এগুলো আমি সব পড়াইছি, তুমি রিডিং দিবে। তাহলে সে প্রোটিন সিনথেসিস বাড়ার চেষ্টায় আছে, আর প্রোটিন যাতে কম ভাঙে সেই চেষ্টায় আছে। আশা করি বুঝছো এই পেজটা, ইম্পর্টেন্ট ছিল কিন্তু পেজটা। এখন আসো, এগুলা এখানে আসবে। এখন দেখো, এই যে গ্রোথ হরমোন ইনহ্যান্স দ্য ফ্যাট ইউটিলাইজেশন ফর এনার্জি, এটা তো বললাম যে গ্রোথ হরমোন জিএইচ আমাদের কি করবে, বৃদ্ধি করবে ফ্যাট থেকে শক্তি তৈরি করার প্রক্রিয়া। এগুলো এখানে গল্পের মতো আছে, আর কিছু নাই, আমি এগুলো পড়ে তোমাকে বলছি। যে এগুলো আমরা কিন্তু জানি, ফ্যাটি অ্যাসিডের যে ফ্যাট
ইউটিলাইজেশনটা কিভাবে করবে এগুলো পড়াইছে তোমাকে। ফ্যাটটাকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে, ফ্যাটি অ্যাসিডটা থেকে ওই যে বডিতে গেলে ফ্যাটি অ্যাসিড থেকে কিসে কনভার্ট হবে, অ্যাসিটাইল কোয়ে, এটাতে কনভার্ট হবে, দেন ইউটিলাইজেশন ফর দ্য এনার্জি, এই সেইগুলো এখানে লেখা আছে। এখানে একটা জিনিস লেখা আছে দেখো, এক্সেসিভ গ্রোথ হরমোন যদি তোমার থাকে, কি থাকে, অনেকগুলো গ্রোথ হরমোন আছে, তো তুমি জানোই যে তোমার গ্রোথ হরমোন কি বেশি তৈরি করতেছে, ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড থেকে আবার কি তৈরি হয়, ফ্যাটি অ্যাসিড থেকে তিনটা জিনিস তৈরি হতো না মেটাবলিজমে, অ্যাসিটোন তৈরি হতো, অ্যাসিটিক অ্যাসিড হইতো, আরেকটা কি জানো, অ্যাসিটোবিউটারিক অ্যাসিড তৈরি হতো, কিটোন তৈরি হতো। ফ্যাটি অ্যাসিডটার আবার অক্সিডেশন হলে কি তৈরি হতো, কিটোন, এইটা তো মনে আছে, কিটোন তৈরি হতো। তো এখন যদি তোমার শরীরে এক্সেস গ্রোথ হরমোন থাকে, তো এক্সেস ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, এক্সেস ফ্যাটি অ্যাসিড তৈরি হলে এক্সেস কিটো অ্যাসিড তৈরি হবে। তো এক্সেস কিটো অ্যাসিড তৈরি হওয়াকে বলা হয় কিটোজেনেসিস, বলে না, এই যে দেখো কিটোজেনেসিস বলে, এই কথাটা এখানে লেখা আছে, কিন্তু ভাইবার সময় জিজ্ঞেস করবে কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন কি, তো একটু নামের মধ্যেই তো আছে কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন। যদি ম্যাম এক্সেস গ্রোথ হরমোন হয়, তাহলে ম্যাম হচ্ছে এই যে এক্সেস গ্রোথ হরমোন হলে ওই যে মোবিলাইজেশনটা কি হবে, এডিপোস টিস্যু থেকে ফ্যাটি অ্যাসিড বেশি করবে, এক্সটেন্ড করবে, দেন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডটা বেশি তৈরি করবে লিভারে, দ্যাট রিলিজ ইনটু দ্য বডি এন্ড হচ্ছে কজিং দ্য কিটোঅ্যাসিডোসিস। বুঝছো? এই যে তারপরে দেখো এরকম যদি বারবার ঘটে তাহলে ফ্যাটি লিভার হয়ে যেতে পারে, এটা তখন সুন্দর করে কইতে পারবে না, ফ্যাট ব্রেকডাউন করে এই সেই ঘটনা ঘটে। তারপরে দেখো গ্রোথ হরমোন যদি বাড়ে তাহলে কি হবে, ডিক্রিজ দ্য কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন, এই যে আপটেকটা কমে যাবে, তা আপটেক কমে গেলে কি কি ঘটনা ঘটবে, এই যে দেখো লেখা আছে যে ডিক্রিজ দ্য গ্লুকোজ আপটেক ইন টিস্যু স্কেলেটন মাসেল, তাহলে ইনক্রিজ হবে কি গ্লুকোজ প্রোডাকশন ইন লিভার। এই যে 3 নাম্বারটা এটা পড়াইলাম, যদি গ্লুকোজ বেশি হয় ব্লাডের মধ্যে, প্রোডাকশনও বাড়ে আবার আপটেকও কমে গেছে, তাহলে তো ব্লাডে বেশি থাকবে, তখন ইনসুলিন ক্ষরণ তৈরি হবে। বুঝছো? তো এটাকেই বলে কি, যে এখন কথা হচ্ছে ওই বান্দাকে কি ইনসুলিন তুমি যদি আরো বাড়ে দাও, মানে ব্যাপারটা এমন যে গ্রোথ হরমোন আছে, আমি একটু পেজ নিয়ে বুঝাই দেবো। জিএস বেশি হয়েছে, জিএস বেশি, জিএস বেশি মানে গ্লুকোজের আপটেক, আপটেক মানে তো বুঝতেছো ইউজ, আপটেক কম, আবার গ্লুকোজের লাইসিসটা বেশি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট লাইসিস অ্যাজ এ রেজাল্ট ব্লাডে কি বাড়ছে, ব্লাডে গ্লুকোজ ইনক্রিজ করছে। এই ব্লাডে গ্লুকোজ ইনক্রিজ করার কারণে ইনসুলিন এখন বেশি দরকার। কি বেশি দরকার, ইনসুলিন, ইনসুলিন বেশি দরকার, ইনসুলিন বেশি দরকার। তো ব্লাডে গ্লুকোজ বাড়ার রোগের নাম কি, ডায়াবেটিস মেলাইটাস না? তাহলে ব্লাডে গ্লুকোজ, এখন তোমার প্যানক্রিয়াস তো ইনসুলিন অতগুলো দিতে পারতেছে না, অতগুলো ইনসুলিন দিতে পারতেছে না, তাহলে তোমার ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করে গেল। এই যে ডায়াবেটিস মেলাইটাসটা সলভ করার উপায় কি, তাহলে ওকে ইনসুলিন দিতে হবে, এই কথাটা এখানে লেখা আছে দেখো। যে ইনসুলিন গ্রোথ হরমোন ইনডিউসড ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিনের রেজিস্ট্যান্স হয়ে যায়। এখন কথা হচ্ছে আমার তাহলে ওকে ইনসুলিন বেশি বেশি দরকার, ইনসুলিন বেশি বেশি তৈরি হচ্ছে। দেখো, ও আচ্ছা একটু কারেকশন হবে, একটু ভালো করে আবার একটু শোনো। তাহলে গ্রোথ হরমোন তৈরি হলো, গ্রোথ হরমোন যদি বেশি তৈরি হয়, গ্লুকোজ আপটেক কমে যাবে, লাইসিস হবে গ্লুকোজের, গ্লুকোজটা আলটিমেটলি ব্লাডে বাড়ি যাবে, গ্লুকোজটা ব্লাডে আলটিমেটলি বাড়লো, গ্লুকোজটা আলটিমেটলি বাড়লে তোমার গ্লুকোজ কি যেন ইনসুলিনও বাড়ি যাবে। কিন্তু ইনসুলিন বাড়ার পরেও কি, ইনসুলিন বাড়ার পরেও কি তোমার এই আপটেকটা হবে, আপটেকটা তো হবে না। যত ইনসুলিন বাড়ুক আর কিছু হোক, এক্সট্রা গ্লুকোজ গুলা কি ব্লাড থেকে নিবে কেউ, নিবে না। তো না নিলে তাহলে ইনসুলিন থাকার পরেও ডায়াবেটিস থাকতেইছে এখনো, ইনসুলিন বেশি থাকার পরে, বা তুমি ওই রুগীকে যদি ইনসুলিন দাও, পুশ করে দিছো, তাও তো ডায়াবেটিস মেলাইটাস ভালো হবে না, ডায়াবেটিস মেলাইটাস থাকেই যাচ্ছে। তো ডায়াবেটিস মেলাইটাস থাকে গেল ইনসুলিন থাকার পরেও, তার মানে ইনসুলিনটা কাজ করলো না, তাই এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স ডায়াবেটিস মেলাইটাস। বুঝছো? তাহলে গ্রোথ হরমোনের জন্য যে ডায়াবেটিস মেলাইটাস হয় এটার নাম কি, ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন দিলেও এই ডায়াবেটিস মেলাইটাস ভালো হবে না, কারণ গ্রোথ হরমোন ওই আপটেকগুলোকে কমাই দিছে। এই কথাটা এখানে লেখা আছে, আর কিছু না। বুঝছো? আবার এই যে এই এসএম গল্পগুলো আবার এখানে লেখা আছে, এটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। কি বলা হয়, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে ইনসুলিন দেওয়ার পরেও কাজ হবে না। আশা করি বুঝছো। আচ্ছা এখন আসো পরে কি কি আছে, এই যে এই কথাগুলো এখানে লেখা আছে, তুমি একটু রিডিং দিবা, যেগুলো আমি দাগাই দিছি। লিভার স্ক্লেরোসিস, যতই তুমি ইনসুলিন দাও পরে আর এটা কাজ টাজ করবে না কিছু। আচ্ছা, এই যে কার্টিলেজ আর বোনসের উপর কি ইফেক্ট ফেলে, তাহলে বোনস বাড়ানো লাগবে না ওর, তাহলে অস্টিওব্লাস্ট ছিল না,
অস্টিওব্লাস্টকে বাড়াবে না সে? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট এগুলোর পরিমাণ বাড়াই দিবে। এগুলো তোমার গাইডে এখানকার থেকে ভালো আছে, তুমি ওখান থেকে দেখে নেবে। আচ্ছা, ওকে। এখন আসো রেগুলেশন, এগুলার মাঝখানে কিছু লাগবে না। রেগুলেশন অফ দ্য গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনটা রেগুলেশন করা করে, মানে রেগুলেশন করা লাগবে না, তা না হলে তো সমস্যা হয় যে বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা। কম হইলে তো খাটো হয়ে যাবো, ডোয়ারফিজম। এগুলাকে তো ডোয়ারফিজম বলে। গ্রোথ হরমোন না হলে ছোট হয়ে যাবো। খাটো মানুষগুলা সার্কাস খেলা যেগুলোকে দেখা যায় এগুলোকে ডোয়ারফিজম বলে, ডোয়ারফিজম। আর বেশি হয়ে গেলে তো আবার জাইগেন্টিজম হয়ে যাবে। তো রেগুলেশন করা লাগবে। তো এটা রেগুলেশনটা কেমন? এটা রেগুলেশনটা পালসেটাইল প্যাটার্ন। তাহলে গ্রোথ হরমোনের রেগুলেশন সিক্রেশনটা কেমন হয়? পালসেটাইল। পালসেটাইল মানে কি? পালস একবার ধাক্কা দেয়, একবার ভিতরে ঢুকে যায় না, এমন এই যে পালসের মতো। দেখো পালসেটাইল, এই চার্টটা দেখলেও বলতে পারার কথা কখন গ্রোথ হরমোন বেশি রিলিজ হয়। দেখো যখন আমরা এক্সারসাইজ করি তখন বেশি হয়, যখন আমরা এক্সারসাইজ করি তখন বেশি করে না, আবার যখন আমরা ঘুমাই তখনও বেশি করে না। ডিপ স্লিপ, এই যে এখানে একটা চার্ট দেওয়া আছে, কখন এটা বেশি করে না, কখন এটা কম করে না গ্রোথ হরমোন। এটা হ্যাঁ করতে পারো, রেটিং দিতে পারো, না চাইলে নাই। তবে এই দুটো মনে রাখা লাগবে, এই যে চকের এটা, যে এক্সারসাইজ করলে গ্রোথ হরমোন বেশি রিলিজ হয়, স্লিপ। তাই আমরা বলি যে খাটো বাচ্চাগুলোকে একটু ব্যায়াম করবেন, ব্যায়াম করবেন, ব্যায়াম করলে গ্রোথ হরমোন রিলিজ বেশি হয়। আরো এই যেখানে আরো অনেক কিছু আছে যেগুলো গ্রোথ হরমোন ইয়ে করতে পারে। যদি ব্লাড গ্লুকোজ কমে যায় তাহলে ও তো বাড়ানোর টেন্ডেন্সি না, কমে গেলে আমি বাড়ানোর চেষ্টা করবে, তখন হরমোন বেশি হবে। ডিক্রিজ ব্লাড ফ্রি ফ্যাটি অ্যাসিড, মানে ওই যে ও যা যা করে ওগুলোর যদি রিভার্স করে, এই যে দেখো স্টারভেশন বা ফাস্টিং, আমরা যদি ইয়াতে থাকি, রোজা থাকি, দেখো রোজা থাকার সুবিধা, আমরা যদি রোজা থাকি তাহলে এখানে গ্লুকোজ লেভেল কমে যায় না? তো গ্লুকোজ কমে গেলে তো আর মাথা খারাপ হয়ে যাবে, তখন সেটা গ্রোথ হরমোন রিলিজ করবে। এই ট্রমা, স্ট্রেস, এক্সারসাইজের কথা বললাম। তারপরে এই যে শেষের দিকে দেখো লেখা আছে ডিপ স্লিপ, স্টেজ 2 and 4, এগুলা। আর কারা কারা কমাইতে পারে? যদি বেশি করে গ্লুকোজ থাকে, বেশি বেশি খাইছে ছোটবেলায়, এই জন্য বাচ্চাকে যদি খুব বেশি বেশি চিনি খাওয়া, তাহলে ওর গ্রোথ রিডিউসড হয়ে যেতে পারে, বুঝছো? এইগুলো এখানে লেখা আছে। যদি সে ঠিকঠাক মতো না ঘুমায়, ওবেসিটি যদি থাকে, ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড যদি বেশি থাকে, ফ্যাট জাতীয় চিপস বেশি খায়, যদি ইনসুলিন গ্রোথ লেখা, এগুলো এগুলো একবার রিডিং আছে, এগুলো জিজ্ঞেস করবেন পরীক্ষা, জাস্ট বোঝার জন্য বাস্তবে না আছে। অ্যাবনর্মালিটি